স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক। মির্জা ফখরুলের সেই গোপন ওয়াদা কি সত্যি হতে চলেছে? নির্বাচনের ঠিক কয়েকদিন আগে দেয়া সেই আশ্বাস, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা মাফ, আজ কেন এত প্রাসঙ্গিক হয়ে উঠল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের এবং মানবতা বিরোধী অপরাধীদের কাঠ গড়ায় দাঁড় করিয়েছিলেন, তাকে কেন আচমকা সরিয়ে দেয়া হলো? এটা কি শুধুই একটি প্রশাসনিক রদবদল, নাকি পর্দার আড়ালে ঘটে গেল কোনো ভয়ঙ্কর আপোষ? ক্ষমতার পালাবদল কি তবে শুধু গদিবদল, নাকি অপরাধীদের বাঁচানোর এক নতুন ব্লুপ্রিন্ট? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পদত্যাগের পেছনের আসল রহস্য, জানব কেন সৎ মানুষদের এই সিস্টেমে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে, এবং দেখব যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল, সেই চাঁদাবাজরাই এখন কিভাবে দেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী রহস্যজনক নীরবতার কারণই বা কি? পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষে রয়েছে সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর এক রোমহর্ষক গল্প। চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আপনাদের কি মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তৃতার কথা? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হবে। তখন সাধারণ মানুষের মনে একটা চাপা গুঞ্জন তৈরি হয়েছিল, তাহলে কি বিএনপি ক্ষমতায় আসা মানেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া? আজ অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া দেখে সেই গুঞ্জনই যেন ধ্রুব সত্যে পরিণত হলো। বিষয়টি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এই ঘটনাটি মির্জা ফখরুলের সেই পুরনো প্রতিশ্রুতির সাথে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাজুল ইসলামকেই সরতে হলো? এর উত্তর লুকিয়ে আছে আসিফ নজরুলের একটি পুরনো বক্তব্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, খালেদ মহিউদ্দিন যখন আসিফ নজরুলকে প্রশ্ন করেছিলেন, এত লোক থাকতে জামায়াত সমর্থিত একজন ব্যক্তিকে কেন চিফ প্রসিকিউটর করা হলো? তখন আসিফ নজরুল অসহায় হয়ে বলেছিলেন, খালেদ, আপনি অন্য কাউকে এনে দিন। আমি কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ এই দায়িত্ব নিতে রাজি হয়নি। একমাত্র তাজুল ইসলামী সাহস করে এই আগুনের উপর দিয়ে হাঁটতে রাজি হয়েছিলেন। সেদিন যারা ভয়ে দায়িত্ব নিতে চায়নি, আজ পরিস্থিতি একটু স্থিতিশীল হতেই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই সেই তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হলো, কারণ তিনি কম্প্রোমাইজ বা আপোষ করতে জানেন না। তিনি যখন একের পর এক শীর্ষ অপরাধীদের এবং সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের বিচারের আওতায় আনতে শুরু করেছিলেন, তখনই তার এই সাহসিকতা অনেকের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে সরিয়ে এখানে এমন কাউকে বসানোর পাঁয়তারা হলো, যিনি হয়তো ম্যানেজ হতে পারবেন, যিনি বিচারের নামে আপোষকামিতার নাটক সাজাবেন। আর এর মাধ্যমে জাতি আবারও একটি বড় হোঁচট খেতে যাচ্ছে। দর্শক, রাজনীতির গভীর বিশ্লেষণ এবং ভেতরের খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসি আমাদের দেশের অদ্ভুত সেই সিস্টেম বা কাঠামোর কথাই। এই দেশে সৎ এবং মেরুদণ্ডওয়ালা মানুষদের জন্য কোনো স্থান নেই, যার জলজ্যান্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভিসি, যিনি ছাত্রদের বাবা আর ছাত্রীদের মা ছাড়া সম্বোধন করতেন না। তিনি কোনো রাজনৈতিক বলি আওড়াতেন না, যা পারতেন স্পষ্ট বলতেন, যা পারতেন না সরাসরি না করে দিতেন। কিন্তু তাকেও পদত্যাগ করতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করা হলো, তার উপর চাপ প্রয়োগ করা হলো, আর বলা হলো শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সরে গেছেন। শুধু ভিসি নন, উপদেষ্টাদের মধ্যে ফজলুল কবির খান, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির রেকর্ড নেই, যার সততার কারণে অনেক আমলা দুর্নীতি করার সুযোগ পাচ্ছিলেন না, আজ তাকেই গ্রেফতারের দাবি তোলা হচ্ছে। অর্থাৎ এই দেশে আপনি যদি দুর্নীতিবাজ না হন, আপনি যদি চাটুকার না হন, তবে এই রাষ্ট্রযন্ত্র আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই বাংলাদেশ যেন সৎ মানুষদের ধারণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে দুর্নীতি আর অপকর্ম। এই যখন পরিস্থিতি, তখন বিরোধী দলের আসনে বসা জামায়াত ইসলামী ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জামায়াত এখানে রাজনীতি করতে এসেছে, ঘুমিয়ে থাকতে নয়। কিন্তু আমরা কি দেখছি? সরকারি দলের ছত্রছায়ায় বা তাদের নাম ভাঙিয়ে সারা দেশে যে ভয়াবহ চাঁদাবাজি শুরু হয়েছে, তার বিরুদ্ধে জামায়াত কি কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে? যাত্রাবাড়ির ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 22শে ফেব্রুয়ারি এক লেগুনা চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছে যুবদলের কর্মীরা।
একটা মানুষের জীবনের মূল্য কি এতটাই সস্তা? মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার, এমন কোনো জায়গা নেই যেখানে নতুন করে চাঁদাবাজি শুরু হয়নি। অথচ তারেক রহমান লন্ডন থেকে বারবার বলেছিলেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। কিন্তু ক্ষমতায় এসে মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। মাঠের কর্মীরা জানে তাদের নেতারা তাদের কিছুই বলবে না, কারণ ভোটের সময় এই সন্ত্রাসীরাই তো ব্যালট বক্সে সিল মারে, কেন্দ্র দখল করে আর সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দেয়। নেতাদের সাথে এদের এক অলিখিত চুক্তি থাকে, তোমরা আমাদের ক্ষমতায় আনবে, বিনিময়ে আমরা তোমাদের 7 খুন মাফ করে দেব। এই যে হাজার হাজার চাঁদাবাজির ঘটনা প্রতিদিন ঘটছে, মেইনস্ট্রিম মিডিয়া বা টিভি চ্যানেলগুলো কিন্তু এসব সেভাবে দেখাচ্ছে না। তারা আগের সরকারের আমলেও তেলবাজি করেছে, এখনও তাই করছে, বরং আগের চেয়ে কয়েক গুণ বেশি তোষামোদিতে লিপ্ত হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মানুষের হাহাকার। ঝিনাইদহের এমপি নিজে বাসস্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজির রসিদ বই জব্দ করছেন, বলছেন চাঁদাবাজি চলবে না। কিন্তু যেখানে বিএনপির এমপিরা জয়যুক্ত হয়েছেন বা তাদের প্রভাব রয়েছে, সেখানে চাঁদাবাজি উৎসবে রূপ নিয়েছে। জামায়াতে ইসলামীর ব্যর্থতা এখানেই, তারা এই ভুক্তভোগী মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারছে না। তারা যদি সত্যি গণমুখী রাজনীতি করতে চায়, তবে তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। শুধু দলীয় মিটিং মিছিল করলেই হবে না, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলতে হবে। মিডিয়া কাভারেজ না দিক, সোশ্যাল মিডিয়া তো আছে, ভিকটিমের পাশে দাঁড়িয়ে লাইভ করুন, প্রতিবাদ করুন। তা না হলে বিরোধী দল হিসেবে তাদের উপযোগিতা নিয়েও প্রশ্ন উঠবে। জনগণ যদি দেখে একদল লুটপাট করছে আর অন্য দল নীরব দর্শক হয়ে আছে, তবে তাদের আর ভরসার জায়গা থাকে না। তবে এত সব দুঃসংবাদ আর হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে আমাদের সাধারণ জনগণ। দিনাজপুরের একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ জেগে উঠলে কোনো চাঁদাবাজি টিকতে পারে না। দিনাজপুরে ছাত্র দলের এক নেতা চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ মানুষের হাতে গণধোলায় শিকার হয়েছে। ভিডিওতে দেখা গেছে জনগণ তাকে ধরে প্রশ্ন করছে তার নাম কি, সে কেন চাঁদা চাইতে এসেছে। এই যে সাহস, এই যে প্রতিরোধ, এটাই হলো আসল বাংলাদেশ। আগে মানুষ ভয়ে চুপ করে থাকতো, কেউ চাঁদা চাইলে নীরবে পকেট থেকে টাকা বের করে দিত। কিন্তু এখন মানুষ প্রতিবাদ করতে শিখেছে, তারা মার খাচ্ছে তবুও প্রশ্ন করছে। এই সাহসটুকুই আমাদের একমাত্র পুঁজি। সরকার আপনাকে সহযোগিতা না করতে পারে, পুলিশ হয়তো চাঁদাবাজদের পক্ষ নিতে পারে, কিন্তু মনে রাখবেন দেশের জনগণ আপনার সাথে আছে। আপনার এলাকায় যদি কোনো চাঁদাবাজ আসে, সে যে দলেরই হোক না কেন, দলবদ্ধ হয়ে প্রতিরোধ করুন, ভিডিও করুন, ফেসবুকে ছড়িয়ে দেন। দিনাজপুরের মানুষ যা করে দেখিয়েছে তা সারা দেশের জন্য এক বড় উদাহরণ। পরিশেষে একটা কথাই বলতে চাই, ক্ষমতার পালাবদল মানেই যদি হয় একদল ডাকাতের বদলে আরেক দল ডাকাতের আগমন, তবে এই পরিবর্তনের কোনো মূল্য নেই। তাজুল ইসলামের মতো সৎ মানুষদের সরিয়ে দেয়া, ডিসিকে পদত্যাগে বাধ্য করা আর লেগুনা চালককে পিটিয়ে মারা, এগুলো কোনো শুভ লক্ষণ নয়। তবে ভরসা একটাই, জনগণ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারাই এই দেশের আসল শক্তি। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন, কারণ আপনার নীরবতাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি। আজকের এই বিশ্লেষণ যদি আপনার বিবেকে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। দেশের রাজনীতির এমন সব অজানা খবর আর গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।